এই তারেক রহমান আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ্পড় খাবে, খাইছে অলরেডি। ক্ষমতার দাপটে একসময় যার পা মাটিতে পড়ত না, আজ তিনি ফেরারি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে কয়েকজন ব্যক্তি নিজেদের অশালীন কথাবার্তা এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কুখ্যাত হয়ে আছেন, তাদের তালিকার শীর্ষেই থাকবেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, যাকে জনগণ চেনে টাকলা মুরাদ হিসেবে। একসময় তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে থাপ্পড় মারবেন। অথচ আজ তারেক রহমান বীরের বেশে দেশের হাল ধরেছেন, আর সেই মুরাদ হাসান ইঁদুরের মতো গর্তে লুকিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। মুরাদ হাসানের মতো একজন প্রতাপশালী মন্ত্রী, যার ইশারা ছাড়া একসময় মন্ত্রণালয়ের পাতা নড়ত না, তিনি আজ কেন ফেরারি? কোথায় তার সেই অহংকার? দু সালের নির্বাচনের পর জামালপুর 4 আসন থেকে উঠে আসা এই চরিত্রটি খুব দ্রুতই ক্ষমতার স্বাদ পেয়ে বেসামাল হয়ে পড়েন। প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মুরাদ হাসান তার রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন লাগামহীন। তার পরিচিতি কোনো উন্নয়ন বা জনসেবার জন্য গড়ে ওঠেনি, বরং তার পরিচিতি ছিল তার কদর্য ভাষা এবং বিরোধী মতের প্রতি চরম বিদ্বেষের কারণে। চকচকে কামানো মাথা, চোখে চশমা আর মুখে অশালীন গালিগালাজ, এটাই ছিল তার ট্রেডমার্ক। বিশেষ করে জিয়া পরিবারকে আক্রমণ করাকে তিনি নিজের পবিত্র দায়িত্ব মনে করতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তিনি যেসব কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করতেন, তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে উচ্চারণ করা সম্ভব ছিল না। তিনি প্রকাশ্যে বলতেন তারেক রহমানকে পেলে তিনি নিজের হাতে শায়েস্তা করবেন। তার এই অন্ধ বিদ্বেষ তাকে তৎকালীন শাসক গোষ্ঠীর প্রিয়পাত্র করে তুলেছিল ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনে তিনি হয়ে উঠেছিলেন এক ঘৃণার পাত্র। মুরাদ জানতেন তারেক রহমানকে গালি দিলেই তার মন্ত্রিত্ব টিকবে, তাই তিনি শিষ্টাচারের সব সীমা লঙ্ঘন করেছিলেন। মুরাদ হাসানের বিকৃত মানসিকতা কেবল রাজনৈতিক বিরোধীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার বিষাক্ত জিহ্বা আঘাত করেছিল নারী সমাজকেও। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি যেভাবে অশালীন মন্তব্য করতেন, তা শুনে সভ্য সমাজের মানুষ কানে আঙুল দিত। কিন্তু তার অধপতনে চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন তিনি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অত্যন্ত নোংরা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন। জাইমা রহমানের মতো একজন উচ্চশিক্ষিত এবং মার্জিত তরুণীকে নিয়ে ফেসবুকে লাইভে এসে মুরাদ যে ভাষায় কথা বলেছিলেন, তা ছিল নারী বিদ্বেষের চরম বহিঃপ্রকাশ। তার সেই বক্তব্যের ভাষা এতটাই জঘন্য ছিল যে খোদ আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতাও লজ্জায় মুখ লুকিয়েছিলেন। মুরাদ হাসান ভেবেছিলেন ক্ষমতার জোরে তিনি যা খুশি তাই বলতে পারেন, তার বিচার করার কেউ নেই। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন পাপের ভার পূর্ণ হলে তা বিস্ফোরিত হয়ই। মুরাদের পতনের ঘণ্টা বাজতে শুরু করে তার নিজেরই তৈরি করা ফাঁদে। ক্ষমতার গরমে তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে সমাজের নিচুতলার মানুষদের তিনি মানুষ বলেই গণ্য করতেন না। তার উগ্র মেজাজের একজন নির্মম শিকার হন একজন সাধারণ সিকিউরিটি গার্ড। ঘটনাটি ঘটে রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালে। মুরাদ হাসান তার নির্বাচনী এলাকার এক রোগীকে দেখতে সেখানে গিয়েছিলেন। হাসপাতালের নিয়ম অনুযায়ী ভিআইপিদের গাড়ি নির্দিষ্ট স্থানে পার্ক করে ভেতরে যেতে হয়, কিন্তু মুরাদের গাড়িটি গেটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। হাসপাতালের একজন দরিদ্র সিকিউরিটি গার্ড অত্যন্ত বিনয়ের সাথে ড্রাইভারকে গাড়িটি সরিয়ে নিতে অনুরোধ করেন। এই সামান্য অনুরোধটি তার কাল হয়ে দাঁড়ায়। ড্রাইভারের সাথে গার্ডের তর্কাতর্কি শুনে মুরাদ হাসান হাসপাতাল থেকে ঝড়ের বেগে বেরিয়ে আসেন। কোনো কিছু না শুনে, কোনো বিচার না করেই তিনি সেই বয়োজ্যেষ্ঠ সিকিউরিটি গার্ডের গালে সপাটে চড় বসিয়ে দেন। একজন প্রতিমন্ত্রীর এমন মাস্তানি আচরণে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান। এই ঘটনার পর তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মুরাদ হাসান এটাকে শাস্তি মনে করেননি, বরং তিনি ভেবেছিলেন তিনি ধরাছোঁয়ার বাইরে। তথ্য মন্ত্রণালয়ে আসার পর মুরাদ হাসান আরও বেপরোয়া এবং হিংস্র হয়ে ওঠেন। এবার তার লোলুপ দৃষ্টি পড়ে সবিজ জগতের দিকে। সিনেমার মহরত বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে তিনি নায়িকাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন। তার অঙ্গভঙ্গি এবং কথাবার্তায় নায়িকারা অস্বস্তিতে পড়তেন, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না। তবে মুরাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় চিত্রনায়িকা মাহিকে নিয়ে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড। সেই ফোনালাপে শোনা যায় মুরাদ হাসান মাহিকে দেখা করার জন্য চাপ দিচ্ছেন। মাহি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মুরাদ হাসান তার আসল পৈশাচিক রূপ ধারণ করেন। তিনি মাহিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে তাকে তুলে আনার হুমকি দেন। এমনকি তাকে 5 তারকা হোটেলে ধরে এনে ধর্ষণের মতো জঘন্য হুমকিও তার মুখ থেকে শোনা যায়। রাষ্ট্রের একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে এমন ধর্ষণের হুমকি শুনে পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়। নারী অধিকার সংগঠনগুলো রাস্তায় নেমে আসে। শেষ পর্যন্ত তীব্র জনরোষের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। মন্ত্রিত্ব হারানোর পর মুরাদ হাসানের জীবনের কালো অধ্যায়গুলো একে একে উন্মোচিত হতে থাকে। এতদিন যারা ভয়ে চুপ ছিলেন তারাও মুখ খুলতে শুরু করেন। সবচেয়ে বড় আঘাতটি আসে তার নিজের ঘর থেকে। তার স্ত্রী ডাক্তার জাহানারা ইহসান পুলিশের কাছে অভিযোগ করেন, মুরাদ হাসান ঘরের ভেতরেও ছিলেন এক ভয়ঙ্কর নির্যাতক। মদ্যপ অবস্থায় তিনি নিয়মিত স্ত্রী ও সন্তানদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুরাদের স্ত্রী জীবন বাঁচাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশের সাহায্য চাইতে বাধ্য হন। পুলিশ ধানমন্ডি সেই বাসায় পৌঁছানোর আগেই মুরাদ চোরের মতো পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ তার বাসা থেকে লাইসেন্স করা অস্ত্রগুলো জব্দ করে এবং তার স্ত্রী জিডি গ্রহণ করে। যে ব্যক্তি বাইরে নারীদের সম্মানহানি করতেন তিনি যে নিজের ঘরেও একই চরিত্রের অধিকারী ছিলেন তা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে যায়। দল থেকে বহিষ্কৃত এবং মন্ত্রিত্ব হারিয়ে মুরাদ হাসান দেশ ছাড়ার পরিকল্পনা করেন। তিনি ভেবেছিলেন কানাডায় গিয়ে আরামায়েশে বাকি জীবন কাটিয়ে দেবেন। সেই লক্ষ্যে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন এক অদ্ভুত ছদ্মবেশে। মাথায় ক্যাপ, মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা এবং গায়ে কালো ব্লেজার, যেন সিনেমার কোনো খলনায়ক গোপনে দেশ ত্যাগ করছেন। কিন্তু বিধিবাম, কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং টিকার সঠিক কাগজপত্রের অভাবে তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি দুবাই ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেখানেও তার ভিসা বাতিল করা হয়। কোনো দেশে আশ্রয় না পেয়ে আন্তর্জাতিকভাবে অপমানিত হয়ে তিনি গোপনে দেশে ফিরতে আসতে বাধ্য হন। এরপর তিনি চলে যান পুরোপুরি লোকচক্ষুর অন্তরালে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর 2024 সালের নির্বাচনের আগে মুরাদ হাসানকে আবারও প্রকাশ্যে দেখা যায়। তিনি জামালপুরের একটি জানাজায় অংশ নিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। তার ধারণা ছিল হয়তো দল তাকে ক্ষমা করে আবারও মনোনয়ন দেবে, কিন্তু আওয়ামী লীগের হাইকমান্ড তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। দলের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক পরিত্যক্ত এবং বিষাক্ত ব্যক্তি। নির্বাচনের টিকিট না পেয়ে তিনি আবারও নিজের খোলসে ঢুকে যান। তবে 5 আগস্টের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর মুরাদ হাসানের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। গণরোষের ভয়ে তিনি আর প্রকাশ্যে আসার সাহস পাননি। সরকার পতনের পর মুরাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, ভাঙচুর এবং চাঁদাবাজি সহ একাধিক মামলা দায়ের করা হয়। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, কিন্তু মুরাদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিশ্বস্ত সূত্র এবং অনুসন্ধানে জানা গেছে 5 আগস্টের পর কিছুদিন তিনি ধানমন্ডির একটি অভিজাত ফ্ল্যাটে লুকিয়েছিলেন। ফ্ল্যাটটি তিনি নিজের টাকায় কিনলেও ধরা পড়ার ভয়ে সেটি এক আত্মীয়ের নামে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন। এই গোপন ডেরায় তিনি অত্যন্ত সতর্কতার সাথে অবস্থান করছিলেন। নিজের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি তিনি আগেই বন্ধ করে দিয়েছিলেন এবং ট্রেসিং এড়াতে বিদেশি রোমিং সিম ব্যবহার করতেন। মাঝে মাঝে গভীর রাতে কালো গ্লাস লাগানো গাড়িতে করে তিনি স্থান পরিবর্তন করতেন। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা যারা অতীতে তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছিলেন তারাই তাকে এই সময়ে তথ্য দিয়ে সাহায্য করেছেন। সবচেয়ে বড় কৌতূহল এখন, মুরাদ হাসান কি এখনও দেশে আছেন নাকি পালিয়ে গেছেন? সর্বশেষ প্রাপ্ত তথ্য এবং বর্ডার ক্রসিংয়ের বিভিন্ন সূত্র বলছে বিপদ আঁচ করতে পেরে মুরাদ হাসান এবার আর ভুল করেননি। 5 আগস্টের পর কিছুদিন দেশে লুকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও সুযোগ বুঝে তিনি দলের অন্য অনেক প্রভাবশালী নেতার মতোই গোপনে দেশ ত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে তিনি অবৈধ পথে সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে অন্য কোনো দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। যে তারেক রহমানকে তিনি দেশে এনে বিচার করার স্বপ্ন দেখতেন, আজ সেই মুরাদ হাসান নিজেই বিচারের ভয়ে দেশান্তরী। তারেক রহমান আজ দেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, আর মুরাদ হাসান ফেরারি আসামির গ্লানি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।